আমি এতদিন অপেক্ষা করছিলাম ব্ল্যাক বক্সের রিপোর্টটার জন্য। প্রাথমিকভাবে রিপোর্টটা পাওয়া গেছে এবং সেখানে যা বলেছে সেটা আবার অনেক পাইলট, অভিজ্ঞ পাইলটরা মানতে নারাজ। তারা বলেছেন যে এই রিপোর্ট যতটা না প্লেন ক্র্যাশের ঘটনাটাকে খোলসা করেছে তার থেকে বেশি ধোঁয়াশা ছড়িয়ে দিয়েছে। কিছু ছবি দেখে কোনো কোনো অভিজ্ঞ পাইলট বলেছেন যে প্লেনের ফ্ল্যাপটা নাকি ঠিকমতো ডাউন করা হয়নি, কিন্তু যেই ছবিগুলো এসছিল ইন্টারনেটে সেগুলো সবই আনপ্রফেশনাল ফটোগ্রাফারদের তোলা এবং কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়েও তোলা হয়নি। তার থেকে ফ্ল্যাপের পজিশন খুব একটা ভালো বোঝাও যাচ্ছিল না। এইবার আমি আপনাকে কিংবা আপনাদেরকে একটা ছবি দেখাই। ছবিটা আমি অনেক কাল আগে তুলেছিলাম সল্ট লেকের সেক্টর 5-এ। এর সঙ্গে প্লেন ক্র্যাশের কোনো সম্পর্ক নেই, এমনি ছবিটা তুলেছিলাম। এই ছবিটা যদি বড় স্ক্রিনে দেখেন তাহলে পরিষ্কার ফ্ল্যাপের পজিশনটা বোঝা যাবে। তবে এই ছবিটা কিন্তু প্লেন টেক অফের নয়, ল্যান্ডিংয়ে। সল্ট লেকের ওপর দিয়ে গিয়ে ভালোভাবেই ল্যান্ড করেছিল প্লেনটা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। তবে আমার সবসময় মনে হয় এই যে প্লেনটা এইভাবে ল্যান্ড করে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা টেকনিক্যাল ফল্টের জন্য হোক কিংবা পাইলট এরারের জন্যই হোক। প্লেন ক্র্যাশ যে ফ্ল্যাপের জন্য হয়নি সে কথা কিন্তু প্রাথমিক রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে। 2 নম্বর কারণ যেটা বলা হয়েছিল যে প্লেনে তেল বেশি ভরা হয়েছিল যার জন্য ওজন বেড়ে গেছিল, সেটাও নস্যাৎ করে দিয়েছে টেকনিক্যাল রিপোর্ট। এটা কিন্তু আমিও পরিষ্কার বলেছিলাম আমার প্রথম ভিডিওটাতে। দুটো ইঞ্জিন যে একসঙ্গে বন্ধ হয়ে গেছিল সেটা কেন হয়েছিল তার সম্ভাব্য কারণ হিসেবে বলা হয়েছে যে তেল পাম্প করার যে সুইচ সেটা অফ হয়ে গেছিল এবং সেটা কোনো পাইলট মানতে রাজি হচ্ছেন না যে এটা সেই প্লেনের দুজনের মধ্যে কোনো এক পাইলট বন্ধ করে দিয়েছিল। এবার আসি একজন যাত্রীর কথায় যিনি প্রায় অক্ষতভাবে বেঁচে গেছেন। আমি প্লেন ক্র্যাশের ছবিগুলো খুব ভালোভাবে দেখেছি এবং আমি দেখলাম যে প্লেনটা 3টে টুকরো হয়ে গেছিল। এই প্যাসেঞ্জার যেখানে বসেছিলেন ঠিক তার সামনে থেকে একটা টুকরো হয়েছে। অনেকেই বলেছেন কিংবা বলতে চেষ্টা করেছেন যে উনি এমার্জেন্সি এক্সিট দিয়ে বেরিয়েছেন, কিন্তু আমার নিজস্ব ধারণা উনি এমার্জেন্সি এক্সিট দিয়ে বেরোননি। উনি বেরিয়েছেন ওই যে ভাঙা টুকরোর একটার থেকে লাফিয়ে বাইরে পড়েছেন। এটা আশা করি ইনভেস্টিগেশনে পরিষ্কার হয়ে যাবে যে উনি ঠিক কিভাবে বাঁচলেন। এবার একটা ভাবার বিষয় হলো, যদি কোনো কারণে এটা প্রমাণ করে দেওয়া যায় যে পাইলটের দোষেই এয়ার ক্র্যাশটা হয়েছে, তাহলে গ্রাউন্ড স্টাফরা আর প্রশ্নের আওতায় থাকবে না। আর সব থেকে বড় কথা হলো বোয়িং কোম্পানি ক্লিন চিট পেয়ে যাবে। বোয়িং কোম্পানি তখন কোনো দায় থাকবে না। এর মধ্যে যতগুলো কারণ দেখানো হয়েছে এই তেলের সাপ্লাইটা বন্ধ হওয়ার, আমার কাছে সব থেকে বিশ্বাসযোগ্য কারণ যেটা মনে হয়েছে সেটা হলো যে কোনো চিপের ফেলিওর। যেমন আমাদের ল্যাপটপ চলতে চলতে নিজের থেকে বন্ধ হয়ে যায় কিংবা হ্যাং করে যায়, সেরকমভাবেই কোনো একটা চিপের গণ্ডগোল হওয়াতে এই সুইচটা বন্ধ হয়ে যায় এবং তেল সাপ্লাই প্লেন টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং প্লেনটা ক্র্যাশ করে। আমরা আরও দেখেছি যে RAT ডিপ্লয় করা হয়েছিল। RAT মানে র্যাম এয়ার টারবাইন। এটা একটা টারবাইন যেটা
কোনো ফুয়েলে চলে না। এটা এই যে প্লেনটা যে ওড়ে, তখন তার থেকে যে হাওয়াটার এগেনস্টে যায় তাতেই একটা প্রপেলার ঘোরে এবং সেটা দিয়ে একটা অল্টারনেটর চালু হয়ে যায়। আপনারা যাদের সাইকেল চালানোর কথা মনে আছে, আগেকার দিনে সাইকেলের চাকার সঙ্গে ডায়নামো লাগানো থাকতো, সেই ডায়নামো দিয়েই আলো জ্বলতো। সাইকেলটা যখন জোরে চলতো তখন সেই আলোর জোর বেড়ে যেত, যখন আস্তে চলতো সেই আলোর জোর কমে যেত। এবার একটা ভাবার বিষয় হলো, যদি কোনো কারণে এটা প্রমাণ করে দেওয়া যায় যে পাইলটের দোষেই এয়ার ক্র্যাশটা হয়েছে, তাহলে গ্রাউন্ড স্টাফরা আর প্রশ্নের আওতায় থাকবে না। আর সব থেকে বড় কথা হলো, বোয়িং কোম্পানি ক্লিন চিট পেয়ে যাবে। বোয়িং কোম্পানি তখন কোনো দায় থাকবে না। একটি বাচ্চা ছেলেই বলবো, 14-15 বছরের একটি ছেলে প্রথম শহরে এসে প্লেন দেখে এবং প্লেনের ভিডিও করতে থাকে। ওই শেষ সময়টা দিয়ে ভিডিওটা করে ছেলেটি, এবং সেখানে ও যেই বয়ানটা দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটাই বলেছে, প্লেনটা যখন উঠছিল তখন কোনো আওয়াজ ছিল না, তার মানে দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গেছিল এবং কোনো আগুনও দেখা যায়নি। আগুনটা কিন্তু প্লেনটা ক্র্যাশ করার পরে ধোঁয়া বেরোয়, আগুন লেগে যায়, যা হয়েছে প্লেনটা ক্র্যাশ করার পরে। এয়ার ইন্ডিয়ার পাইলটদের সঙ্গে এটিসির শেষ যেই কথা হয়েছিল সেটা হলো, মেডে মেডে মেডে, নো পাওয়ার নো থ্রাস্ট। পরেই প্লেনটা ক্র্যাশ করে, এটিসি থেকে কোনো উত্তর দিতে পারেনি। বোঝাই যাচ্ছে যে দুটো ইঞ্জিনেরই পাওয়ার ফেলিয়ার হয়েছিল। এইবার দেখা যাক যে ড্রিমলাইনারে কি করে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা হয়। ড্রিমলাইনারে 6টা অল্টারনেটর থাকে। দুটো অল্টারনেটর ডেডিকেটেড থাকে দুটো ইঞ্জিনের জন্যে, দুটো এপিইউ মানে অক্সিলারি পাওয়ার ইউনিটের জন্যে, আর দুটো থাকে প্লেনের মধ্যে যত ইলেকট্রিক্যাল সাপ্লাই দরকার তার জন্যে। এই অল্টারনেটরে বুঝতেই পারছেন অল্টারনেটিং কারেন্ট জেনারেট করা হয়, তবে যেখানে যেখানে দরকার সেখানে কনভার্ট করে ডাইরেক্ট কারেন্ট করে নেওয়া হয়। এবারে আসি কম্পেনসেশনের কথায়। অনেকেই বেশ উৎফুল্ল হয়ে বলছেন, এয়ার ইন্ডিয়া তাই 1 কোটি টাকা দিচ্ছে। ভুলে যাবেন না, এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। 1 কোটি টাকা দিয়ে কিন্তু এয়ার ইন্ডিয়া পার পাবে না। এয়ার ইন্ডিয়াকে আরও বেশি টাকা দিতে হবে। ভুলে যাবেন না, যারা বিজনেস ক্লাসে ছিল, যারা ফার্স্ট ক্লাসে ছিল, তাদের কিন্তু কম্পেনসেশন আরও অনেক অনেক বেশি হবে। শেষ করার আগে আমি পরিষ্কার বলে নিই, আমি কিন্তু এক্সপার্ট নই, তবে আমি প্রচুর প্লেন সফর করেছি, প্লেন চড়েছি। আমার প্রথম ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা দেখতে পারেন কিংবা শুনতে পারেন। শুনলেই বুঝতে পারবেন যে আমার এই দীর্ঘ বিমান যাত্রায় কতবার কত রকমের অসুবিধে হয়েছে। তারপরেও আবার বলছি যে ফ্লাইট কিন্তু সেফেস্ট ওয়ে অফ ট্রান্সপোর্ট। ফ্লাইটে আজ পর্যন্ত যত লোক দুর্ঘটনায় পড়েছে, মারা গেছে, তার থেকে অন্যান্য ট্রান্সপোর্টে অনেক বেশি হতাহত হয়েছে মানুষ। প্রথমে আরেকটা জিনিস ভাবা হচ্ছিল যে দুটো ইঞ্জিনেই বার্ড হিট হয়েছে কিনা, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো বার্ড হিট হয়নি। দুটো ইঞ্জিনে একসাথে বার্ড হিট হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে কখনো যে হয়নি তা নয়। একটা আমেরিকান এয়ারলাইন্স আর একটা KLM-এ বার্ড হিট হয়েছিল, দুটো ইঞ্জিনেই একই সঙ্গে। তবে দুটো এয়ারক্রাফটই সেফলি ল্যান্ড করে, একটা হাডসন রিভারে আর একটা শিপল এয়ারপোর্টে। দুটো ইঞ্জিনে দুটো বার্ড হিট হওয়ার
ঘটনা, কিন্তু আমার এটাই জানা আছে, আরও হয়েছে কিনা আমি বলতে পারছি না। তবে এমনও হয়েছে একটা ইঞ্জিনে বার্ড হিট হয়েছে, তাতেও প্লেন ক্র্যাশ করে গেছে। তবে আমি পরিষ্কার করে বলছি যে আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি পণ্ডিত নই। তবে এই প্লেন ক্র্যাশটা I am a little bit worried. Why a little bit? I am very worried about this plane crash. আমি এই ভিডিওটা করছি আপনাদের ভয় দেখানোর জন্য নয়। আজকের দিনে ফ্লাইট ইজ এ লাইফ লাইন অফ গ্লোবাল ট্রান্সপোর্ট। আপনাকে প্লেনে চড়তেই হবে যদি আপনি বিদেশে যেতে চান। যদি এই লম্বা ভিডিওটা আপনারা ধৈর্য ধরে শেষ অবধি দেখে থাকেন তাহলে অনেক ধন্যবাদ আর নমস্কার, ভালো থাকবেন।